বোঝা যায়? আজকে মহিলাদের সমাবেশ। মহিলারা হচ্ছে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মহিলারা আছে বলেই পরিবার ঠিক আছে, সমাজ ঠিক আছে, রাষ্ট্র ঠিক আছে। আপনারা আছেন বলেই এই পুরুষেরা নিশ্চিন্তে সংসার আপনাদের উপর ছেড়ে বাইরে ঘুরে বেড়াতে পারে। আপনারা আছেন বলেই আপনাদের সন্তানরা বড় হয়, কেউ কেউ শিক্ষিত হয়, কেউ কেউ মানুষ হয়। আপনারা আছেন বলেই যে সমস্ত পুরুষরা বাইরে বের হয় তারা ঘরে ফিরে শুধু আপনাদের জন্য এবং আপনাদের সন্তানদের জন্য। পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষই আছে যে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে তার সন্তানদের। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করে। পৃথিবীর সব মানুষ স্বার্থপর, শুধুমাত্র মা ছাড়া। এই কারণেই আমাদের ধর্মে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন তার এক সাহাবী যে আমি কার সেবা করব, বাবা এবং মার মধ্যে কাকে গুরুত্ব দিয়ে সেবা করব? নবীজি বলেছেন মায়ের সেবা করবা। দ্বিতীয়বার একই প্রশ্ন বলেছে যে মায়ের সেবা করবা। তৃতীয়বার আবার একই প্রশ্ন করাতে তারপরও মায়ের সেবা করবা। চতুর্থবারে বলেছেন তোমার বাবার সেবা করবা। মানে মায়েদের দরজা কিন্তু অনেক উপরে। আপনারা হচ্ছেন সর্বং সহা। এই পরিবারের সব কিছু আপনারা বহন করে চলেছেন, সহ্য করে চলেছেন। এবং মায়ের কথা বললেই আমার নিজের মায়ের কথা মনে হয়। আমাদের একটা বড় পরিবার ছিল। আমার বাবারা 6 ভাই ছিলেন এবং আমার চাচা চাচি সহ আমার চাচাতো ভাইরা দাদা জীবিত থাকার কালীন সময়ে আমাদের 51বর্তী পরিবার ছিল। অনেকগুলো মুখ, খাবার মুখ অনেকগুলো, প্রায় 20-22 জন খাবার মুখ ছিল আমাদের পরিবারে। এবং আমার সাধারণ জীবন সেই সময়কালীন 51বর্তী পরিবারের সময়ে আমার মাকে দেখেছি। সবারই খাওয়া শেষ হওয়ার পরে আমার মা খাবার খেতেন এবং প্রায় প্রতি বেলায় মানে তরকারি কড়াইটা বা ভাত দিয়ে মুছে তাকে খেতে লেগেছি। এই যে কষ্টবোধটা আমার মধ্যে ছিল, আমার মামার সৌভাগ্য হয়েছিল আমার মাকে আমার কাছে রাখার। প্রায় 15 বছর আমার মা আমার কাছে বগুড়াতে ছিলেন এবং আমি একজন সন্তান হিসেবে সেই সুযোগ পেয়েছি আমার মাকে সেবা করার, সেই সুযোগটি লাভ করেছি। এখানে পুরুষেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সেই সমস্ত সন্তানরা পৃথিবীর মধ্যে অধম ব্যক্তি যারা মাকে সেবা করে না কিংবা সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়। এই মাকে সেবা করার মধ্য দিয়ে বেহেশতে যাওয়ার রাস্তা পরিপূর্ণ হতে পারে। সেজন্যই তো বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পরিবারের মধ্যে আমার বক্তৃতা আমি দিয়েই ফেলি।
বক্তৃতা দিয়ে ফেলি, তারপরে অন্যরা আমার দেব। আমরা মহিলাদের আপনারা ভোট চাইবেন প্রার্থীর পক্ষে। স্বার্থের কথা বলি, তার আগে দু একটি কৌতুক দিয়ে আপনাদের একটু গরমের দাবদাহটা একটু কমাতে চাই। এই পুরুষরা যত কথাই বলুক, স্ত্রীকে ভয় করে না এইরকম পুরুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বাড়িতে যদি বউয়ের গুদাও কেউ খায়, কিন্তু বাইরে এসে বলবে না লজ্জায়। খায়, অনেকেই খায়, কিন্তু বাইরে এসে বলে না লজ্জায়। আমরা তো বলি যে নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারী নির্যাতন প্রতিরোধ সমিতি করে তুলি, কিন্তু পুরুষ, আমার মনে হয় পুরুষ নির্যাতন সমিতিও গড়ে তোলা দরকার। একটা বিদেশের একটা রেস্টুরেন্টে বসে আপনারা কি শুনতে পাচ্ছেন? পিছনে চুপ করলে শুনতে পাবেন। তিন বন্ধু খাচ্ছে, মানে ওরা তো আস্তে আস্তে খায়। বিদেশের লোকজন কিন্তু আমাদের মতো গপ 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 করে খায় না, তাড়াহুড়ো করে খায় না। ঘন্টা রাত্রের খাওয়াটা ঘন্টা খানেক ধরে খেতে থাকে। এখন সেখানে সবকিছুর সঙ্গে ওখানে তো মদ খাওয়াটা একদম প্রায় প্রত্যেকটা মানুষ মদ খায় বিদেশে, মুসলমানরা ছাড়া। মুসলমানরাও খায় অনেকেই। এখন এক বন্ধু বলছে যে দোস্ত, আমার একটু ফিরতে হবে তাড়াতাড়ি বাড়ি, 10টা বাজতে চললো, 10 ধরে এত তারা কিসের? 10টার বইয়ের হুকুম যে 10টার পরে আসলে দরজা খুলবে না, আমাকে দরজার বাইরে সারা বসে থাকতে হবে। এই জন্য দোস্ত আমি যাই। ওর কথা শুনে আরেকজন বলল, যে আরেক বন্ধু বলল যে আমার দরজা খুলবে ঠিকই, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমার বউ হাতের কাছে যা কিছু থাকবে সব আমার উপর এরকম মারতে থাকবে। দোস্ত আমারও যাওয়া লাগবে, আমিও যাই। এবার তোরা তোদের দুঃখের কথা বলি, আমারটা শোন, তারপরে যা। তোর কি সমস্যা? বলে যে আমার 10টার সময় আমার ওই দরজাও খুলতে কোনো বাধা নাই, কিংবা আমার কোনো কিছু ছুঁড়েও মারবে না, তবে আমাকে বাড়িতে গিয়ে রান্না করে, আমার বউ বোধহয় এতক্ষণ ঘুমাইছে, তার ঘুম থেকে ডেকে তার খাওয়ায়, তারপরে বাসন কোসন পরিষ্কার করে তারপরে আমার শুতে যাওয়া লাগে। এই হচ্ছে পুরুষদের কারো কারো কাহিনী। একবার একটা পুরুষদের একটা সম্মেলন, সেখানে যে লেখা আছে তাবু টানানো হয়েছে, সেখানে লেখা আছে স্ত্রীকে ভয় করেন না তারা একটা তাবুতে দাঁড়াবেন, আবার স্ত্রীকে ভয় করেন তারা আরেকটা তাবুতে দাঁড়াবেন। দেখে সব পুরুষ গিয়ে ওই স্ত্রীকে ভয় করে ওই তাবুতে দাঁড়িয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তি ওই স্ত্রীকে ভয় করেন না এই তাবুতে দাঁড়িয়েছে। সাংবাদিকদের সবাই তখন তার দিকে ছুটে গেছে যে একজন লোক পাওয়া গেছে যে স্ত্রীকে ভয় করে না। বলছে ভাই, এই এতগুলা পুরুষের মধ্যে একটা লোক পাওয়া গেল যে বউকে ভয় করে না। তা এখন যে ভাই শোনেন, আমার বউ আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় কয়ে দিছে যেখানে ভিড় ভাট্টা সেখানে তুমি যাবা না, এই ভিড় ভাট্টার মধ্যে যদি গেছো আর সেটা যদি আমি শুনি তাহলে তোমার খবর আছে। আমি কিন্তু ভাই এই জন্য এখানে এসে দাঁড়াচ্ছি। তাহলে আপনাদের কিন্তু ভয়ও করে পুরুষরা। আমাদের দেশের মেয়েদের কোনো নাম থাকে না, আপনারা কি এটা মানেন? এটা পুরোপুরি সত্যি নয়, আংশিক সত্যি। ছোটবেলায় বাবা আটিকা করে একটা নাম রাখে, একটু চুপ করতে হবে। আটিকা করে একটু নাম রাখে বাবা,
তখন বলে করিমের বেটি, তখন তার নাম হয়ে যায়, নাম আছে তার, কিন্তু প্রথমে ডাকে পাড়াপড়শিরা ডাকে করিমের বেটি বলে। তারপরে যখন বিয়ে হয়ে যায় তখন বলে রহিমের বউ, রহিমের সঙ্গে বিয়ে হলো, তখন মানুষ ডাকে রহিমের বউ। তারপরে যখন সন্তানের মা হয় তখন বলে যে ফজলুর মাও। তারপরে যখন দাদি হয় বা নানি হয়, বিশেষ করে যখন দাদি হয় তখন পড়শিরা ডাকে যে করিমুদ্দিন নাতি, নানি। আসলে সারাটা জীবন নিজের নাম পরিচয়ে পরিচিত হওয়ার সুযোগ আপনাদের ঘটে না। এখানে যারা বসে আছেন তাদের মধ্যে আমি একটু জানতে চাই শিক্ষার হার কিরকম মেয়েদের মধ্যে। মেট্রিক পাস করেছেন কে কে একটু হাত তুলবেন? এসএসসি পাস, অনেকগুলো হাত উঠেছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। বিএ পাস করেছেন কে কে একটু হাত তুলবেন? 1 2 3, ওইদিকে 2 একটা হাত, 4 5 6 জন, তাহলে 700 মহিলা আছেন বোধহয় সম্ভবত এখানে। তার মধ্যে 7 জন, মানে 1% হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট আছে। এবারে বিএ পাস করছেন কতজন সেটা বলেন? হাত তোলেন। বিএ পাস, সবাই বিএ পাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাদের, উপার্জন করেন কোন কোন আপনাদের মধ্যে? কারা কারা একটা উপার্জন করেন, মানে টাকা কামাই করেন? কারা কারা হাত তোলেন? ভেরি গুড। অনেকেই টাকা কামাই করে, কিন্তু অধিকাংশই করে না। আচ্ছা, টাকা কামাই করেন কি সবাই কি চাকরি করেন? কথা হচ্ছে যে আমরা মেয়েদের কাছে, আপনি ভোট চাইতে যাবেন প্রধানত মেয়েদের কাছে যাবেন, বাড়িতে যাবেন, এবং বাড়িতে যখন ঢুকবেন তখন বাড়িতে সেই সালামটা আপনি প্রথমে দেবেন তাদেরকে। সালাম, মুসলমানদের সালাম দেওয়া অবশ্য কর্তব্যের মধ্যে একটা কাজ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলে তার ঘরে ঢুকবেন, তার অনুমতি নিয়ে বসবেন, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবেন না। যদি ব্যস্ত থাকে, তার এখন কাজ করছে সংসারে, তখন তাদেরকে বলবেন, মানুষের মন জয় করা খুব কঠিন কাজ। মনের একটা গল্প বলি, হৃদয়ের একটা গল্প বলি। এই মেয়েদের কিন্তু হার্টের ওষুধ খুব কম হয়, এটা আপনারা জানেন কিনা জানি না। মাসিক বন্ধ হওয়ার আগে মেয়েদের সাধারণত হার্ট অ্যাটাক হয় না। মেয়েদের মাসিক বন্ধ হওয়ার আগে একটু ফ্যানটাকে আমার দিকে দেওয়া যাবে, একটু ভাই করে আমার দিকে দেওয়া হয়। কেন হয় না সেটার জন্য কারণ অবশ্যই আছে, কিন্তু এটা মানুষ কৌতুক করে বলে। মানুষের হৃদয় তো একটাই, হৃদয় মানে হার্ট। মেয়েদের কাছে কোনো হার্ট থাকে না। বিয়ে হওয়ার পরে সে তার স্বামীকে দিয়ে দেয়, হার্ট দিয়ে দেয়। যেহেতু নিজের কাছে হার্ট থাকে না, তাহলে হার্টের ওষুধ কেমন করে হবে? এটা ডাক্তাররা বলে। আর হার্টই তো নাই মেয়েদের কাছে। তবে এটার জন্য যে কারণটা দায়ী সেটা হচ্ছে যে আপনাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে, তার নাম হরমোন, যেটা ছেলের থেকে মেয়েদের আলাদা করেছে। এই যে লাবণ্য শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য। গ্ল্যামার, সৌন্দর্য,
আরো সহজ করে লাবণ্যকে যদি সৌন্দর্য বলি, তাহলে এটা মেয়েদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এখন আপনাদের শরীরের গঠন একেবারে অনেকাংশেই পুরুষের চেয়ে আলাদা, তাই না? দাড়ি নাই, মোচ নাই, তারপরে শরীরের মধ্যে চর্বি বেশি থাকে। এই যে এটার জন্য একটা হরমোন দায়ী। তবে আপনাদের জন্য সুখের কথা হচ্ছে মাসিক বন্ধ হওয়ার আগে হার্টের ওষুধটা কম হয়। যাই হোক, ওটা ওই প্রসঙ্গগুলো বললাম এই কারণে যে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আপনারা যে কাজ করবেন, মানুষের কাছে যখন যাবেন তখন বিনয়ের সাথে যেতে হবে। পুরুষরাও শুনে রাখো, একই কথা তোমাদের জন্য প্রযোজ্য। বিনয়ের সঙ্গে বসতে গেলে কিন্তু ভদ্রতার একটা অংশ হচ্ছে, তার ঘরে যখন বসবেন তখন কে ধপ করে বসে পড়বেন না। পুরুষরাও তাই, যে আমি কি একটু বসতে পারি আপনার এখানে? যদি বলে যে আমি এখন খুব ব্যস্ত আছি, কাজ করছি, তাহলে তখন তার সঙ্গে কথা বলবার প্রয়োজন নেই। তখন সালাম দেবেন যে তাহলে আপনার অবসর সময় আমি আসবো আপনার কাছে। আর যদি পারমিশন দেয় বসবেন, বসে তার সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করবেন, তার সাথে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন। পৃথিবীতে অনেক সময় যে যেমন ধরেন খুব নিকট আত্মীয়, ফুফাতো ভাই, চাচাতো ভাই, তাদের সঙ্গে দেখা হয় না বছরের পর বছর, কিন্তু আপনার পাশেই যে মানুষটা থাকে পড়শি, তার সাথে কিংবা আপনার বন্ধু, তার সাথে কিন্তু অনেক গভীর সম্পর্ক। এবং বন্ধুর জন্য জান বাজি রেখেও ভোট যুদ্ধ করেছে সম্প্রতিকালে, দেখেছি তো, তাই না? সেই রকম যদি মনে করেন যার জন্য আপনি কথা বলছেন সেই মানুষই আপনার মানুষ, আপনার সন্তান, আপনার পিতা সম, আপনার ভ্রাতৃ সম, আপনার এলাকার মানুষ, আপনার সঙ্গে তার একটা হৃদয়িক যোগাযোগ আছে, ওই মানুষটাকে দিয়ে আপনার কোনো উপকার হতে পারে, এইরকম বিশ্বাস যদি মনের মধ্যে না থাকে, তাহলে আপনি ভোট চাইতে পারবেন। প্রথমে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সমস্ত পৃথিবী চলছে বিশ্বাসের উপর, সমস্ত পৃথিবী চলছে বিশ্বাসের উপর। এই যে স্বামীরা স্ত্রীদের কিন্তু একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কিংবা অধিকাংশ স্ত্রীরা স্বামীদের চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি একটা সত্যি ঘটনা বলি, সেটা অনেকদিন আগের কথা। এই পয়লা বৈশাখে এই গাইবান্ধায় অনেকগুলো পুরুষ মানুষ একসঙ্গে মদের পরিবর্তে স্পিড খেয়ে একসঙ্গে অনেকগুলো মানুষ মারা গেছে। আপনাদের হয়তো যারা বয়স্ক আছেন তাদের স্মরণে থাকবার কথা। আমি সে সময় বগুড়া বিএমএ মানে ডাক্তারদের সমিতির নাম হচ্ছে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বগুড়ার সভাপতি। তখন ওখান থেকে মেডিকেল টিম নিয়ে আমি এই হাসপাতালে চিকিৎসার জন্য আসি। সেখানে অনেক অসংখ্য রোগী, এক রোগী সব বিছানায় মেঝেতে শুয়ে আছে, তার স্ত্রীও তার কাছে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম সেই রোগীকে, আপনি কতদিন ধরে এই সমস্ত খান, মদ খান? স্ত্রী সমস্যা, না ডাক্তার সাহেব, আমার স্বামী খুব ভালো, ও জীবনে কোনোদিন খায় নাই এগুলা জিনিস। এইবার বন্ধুদের বাংলায় করে এইবারে এই মোকামটা করছে। এখন রুগীটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলতেছে, ডাক্তার সাহেব, আমার বউ কিন্তু জানে না, আমি 10-12 বছর ধরে নিয়মিত এই মদ খেয়ে আসতেছি। বুঝতে পারছেন? কাজে হচ্ছে যে কিন্তু স্ত্রী কিন্তু তার স্বামীকে খুবই বিশ্বাস করে। আমি এমন ঘটনাও জানি যে স্ত্রীদের কিভাবে পুরুষরা ধোকা দেয়। যেমন ধরেন, আর একটা বিয়ে, একজনের বউ আছে ঢাকায়, একটা বউ আছে ঢাকায়, সত্যি ঘটনা বলছি।
আর একটা বিয়ে করছে কুষ্টিয়ায়, কার্যগুলোকে কুষ্টিয়ায় থাকে বা যায় মাঝে মাঝে। এখন কুষ্টিয়া একটা বিয়ে করছে, তার বাচ্চা সেই কুষ্টিয়ার দ্বিতীয় বউ, কুষ্টিয়ার বাচ্চা যখন মানে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, এইরকম সময়ে প্রথম স্ত্রী জানতে পারছে যে কুষ্টিয়ায় তার একটা বউ আছে এবং তার সন্তান মেট্রিক পরীক্ষা দিচ্ছে। এই 14-15 বছরের মধ্যে প্রথম স্ত্রী জানতেই পারে নাই যে তার একটা বউ আছে। মেয়েরা কিন্তু পুরুষদের খুব বিশ্বাস করে এবং স্বামীদের খুব বিশ্বাস করে। সে যাই হোক, সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে, পারস্পরিক বিশ্বাস না থাকে, এবং শুধু বিশ্বাস নয়, পারস্পরিক সম্পর্কটা হবে সম্মানের এবং শ্রদ্ধার। আপনাকে স্বামীকে সম্মান করতে হবে এবং স্বামীও আপনাকে সম্মান করবে। আমাদের মেয়েদের সমাজের মধ্যে কেন ওইভাবে মর্যাদা পায় না, কেউ বলতে পারবে না কারণটা কেউ বলতে পারবেন? আপনি বলবেন যে মর্যাদা এই সংসারটা পরিচালনা করেন, সকালে ঘুম থেকে ওঠেন, রান্না বান্না করেন, ঘর ঝাড়ু মোছা করেন, রান্না বান্না করেন, স্বামীকে খাওয়ান, স্বামীকে এবার খাবার বেঁধে দেন, বাইরে চলে যায়, সন্তানকে খাওয়ান, স্কুলে দিয়ে আসেন, স্কুল থেকে নিয়ে আসেন, এতগুলো কাজ সংসারের করেন, পুরো সংসারটা আপনার হাতের মুঠোয়। এখন কিন্তু সেইভাবে স্ত্রীদের মর্যাদা কিছু দেওয়া পায় না অনেক ক্ষেত্রেই। এটার পিছনে কি কারণ মনে হয় আপনার? অর্থনৈতিক দিক দিয়ে আপনারা স্বাবলম্বী নন, এটাই হচ্ছে মূল কারণ। এই সমাজে মানুষের মর্যাদা নির্ধারিত হয় অধিকাংশ ক্ষেত্রে টাকা দিয়ে। যার সমাজের মধ্যে যার টাকা পয়সা বেশি, তার প্রভাব প্রতিপত্তি বেশি। আর একটা দিয়ে নির্ধারিত হয়, সেটা হচ্ছে সব কচু কাটা করে ফেলবো, এইরকম ক্ষমতা যাদের আছে তাদের কিন্তু সমাজের মধ্যে মানে মূল্যবান মানে বেশি, মূল্য বেশি, তাদেরকে মানুষ ভয় করে। এবং যে যারা হ্যাডাম আছে যাদের, তাদেরকে ভয় করে কিন্তু শ্রদ্ধা করে না, ভালোবাসে না। কিন্তু হ্যাডামও থাকা লাগে। আমাদের ভাইরাল আমাদের এক মধ্যে একজন লোক আছেন, তার নাম আমি দিয়েছি, কিছু মনে করবেন না, একটু মজা করছি, ভাইরাল রাজা। হচ্ছে যে এখন ঘটনা হচ্ছে যে এই দুই শ্রেণীর লোককে মানুষ ভয় করে এবং সম্মান করে। আপনারা, আমাদের লক্ষ্য হচ্ছে যে এখানে মাত্র কিছু হাত উঠেছে, 10% হবে হয়তো যারা উপার্জন করেন, অধিকাংশই জীবনে কোনো টাকা উপার্জন করেন না। আমরা মেয়েদের উপার্জন ক্ষম করে তুলব। এটা কিভাবে করব? যখন আপনি আমার জন্য ভোট চাইবেন, তখন প্রথমেই আমাকে বলতে হবে যে এই মানুষটা কেমন, সেটা বলতে হবে। কেন ভোট দিবে আমাকে? আমি আপনাদের এলাকার সন্তান এবং সাদুল্লাহপুরের মানুষ মনে করে যে এলাকার মানুষকে এমপি করতে পারলে এলাকার উন্নয়ন হয়, এটা মানুষের বিশ্বাস। এই কারণে ভোট দিবে। কেন ভোট দিবে? এই মানুষটা সৎ, এই মানুষটা ন্যায়পরায়ণ, এই মানুষটা দীর্ঘ 40 বছর বা 35 বছর যাবৎ এই এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে এসেছে এবং বিভিন্ন সামাজিক এবং জনগণের জনকল্যাণমুখী কাজের সঙ্গে সেটা সালাম বলেছে, সঙ্গে সম্পৃক্ত তার ক্ষুদ্র শক্তি দিয়ে। এই কারণে আমাকে ভোট দিতে হবে। এই মানুষটা একটা সত্যবাদী মানুষ, এই মানুষটা একটা সৎ মানুষ এবং এলাকার মানুষের সাথে তার গভীর আত্মিক যোগাযোগ আছে, নারীর টান আছে এলাকার প্রতি। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের জায়গা থেকে বলি
যে আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার জন্মস্থানের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। মানুষের দায়িত্বের মধ্যেই পড়ে তার জন্মস্থান, যেখানে সে জন্মগ্রহণ করেছে, যে আলো বাতাসে সে বেড়ে উঠেছে, যাদের হাত ধরে, যাদের কথাদের মধ্য দিয়ে পথ চলা শিখেছে, সামনের দিকে এগিয়েছে, বড় হয়েছে, সেই এলাকার মানুষের প্রতি, সেই এলাকার প্রতি তার দায়িত্ব এবং ঋণ আছে। সেই জায়গা থেকে আমি কাজ করবার চেষ্টা করি। এই কারণে আমাকে ভোট দিতে হবে। প্রার্থীর গুণের কথা উপস্থাপন করতে হবে। তারপরে যদি দলের কথা বলতে পারেন সেটা আরো ভালো, যে এই দলটা হচ্ছে, এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন, একমাত্র বলবো না, একজন মানুষের, সব মানুষের যদি নাম বলতে হয় তাহলে শহীদ জিয়াউর রহমানের মধ্যে নাম বলতে হয়। তার দল হচ্ছে বিএনপি। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি একজন সংগ্রামী নারীর নাম বলেন, যিনি তার সমস্ত যৌবন এবং তার জীবনের শ্রেষ্ঠ সময় এই দেশের মানুষের জন্য ব্যয় করেছেন, আবশ্যিকভাবে লড়াই করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং যিনি মাতৃসম মমতায় নিজের দলের নেতাকর্মীদের এবং দেশবাসীকে আগলে রেখেছেন, যিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, যে অপরাধে, যে কারণে তাকে আর ৭৮ বছর বয়সে তাকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, সেই আপসী নেত্রীর নাম কি? সেই নেত্রীর দল হচ্ছে বিএনপি। এখন বাংলাদেশের মধ্যে সমসাময়িক সময়ে যে মানুষটিকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের নাম শুনেছেন কিনা জানি না, একটি সামরিক সরকার ছিল, তারা নির্যাতন করে আমাদের একজন প্রিয় নেতাকে কোমরের হাড় ভেঙে দিয়ে দেশ তাকে বাধ্য করেছিল দীর্ঘ ১৭ বছর যিনি নির্বাসিত জীবন যাপন করছেন, এবং নির্বাসিত জীবন যাপন করেও যাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যিনি বাংলাদেশের মানুষের কাছে তার নাম প্রকাশ, পত্র পত্রিকা, টেলিভিশনের মধ্যে তার নাম এবং তার বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছিল, এত কিছু সত্ত্বেও যে মানুষটি গোটা বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন এবং দূরে থেকে এই জাতিকে পথের দিশা দেখিয়েছেন, এখনো যার, যিনি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে যিনি প্রসারিত হয়েছেন, সেই প্রিয় মানুষটির নাম কি? সেই প্রিয় নেতার নাম কি? তারেক রহমান। এখনো যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ, যাকে ঘিরে আমরা স্বপ্নের জাল বুনি, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, এগুলো যদি বলতে পারেন ভালো, হয়তো কেউ পারবেন, কেউ পারবেন না। রাজনীতির কথা তো বলা একটু কঠিন, তবে আপনাদের প্রত্যাশার কথা, প্রত্যাশার জায়গাটা আপনাদের জানতে হবে। আমাদের গন্তব্য কোথায় সেটা আমাদের সবারই জানা প্রয়োজন। আমরা কোথায় যেতে চাই? এই স্বাধীনতার পর থেকে আমরা লড়াই করছি, এবং মাঝে মাঝে আমাদের লড়াই করতে হয়। সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের মধ্যে বা আগস্ট বিপ্লবের মধ্যে আমাদের ১৫০০-এর বেশি মা, বোন, শিশু, মানে বিভিন্ন পেশার মানুষ, যুবক, ছাত্ররা নিজের জীবন বিসর্জন দিয়েছে এই দুঃশাসক সরকারকে ক্ষমতার মসনদ থেকে সরাবার জন্য। আহত হয়েছেন ১০ সহস্রাধিক মানুষ, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। একটি প্রত্যাশার জন্য, একটি প্রধান প্রত্যাশা ছিল স্বৈর শাসককে বিদায় করব। আর একটা প্রত্যাশা ছিল, যার জন্য ১৭ বছর আমরা লড়াই করছি, আমাদের বিএনপি নেতাকর্মীরা আপসিকভাবে রাজপথে আমরা লড়াই করেছি। সব পরিচয়ে আমি বিএনপি, এই পরিচয় নিয়ে আমি যুব দল, আমি ছাত্র দল, আমি স্বেচ্ছাসেবক দল, আমি কৃষক দল, আমি মহিলা দল, এই পরিচয় নিয়ে রাজপথে আমরা লড়াই করেছি।
স্বপ্ন বাস্তবায়নের জন্য যে জনগণের হারানো অধিকার আমরা জনগণকে ফেরত দেব। ভোটের অধিকার ফেরত দিতে নিয়ে আসতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, সেই অধিকারটি প্রতিষ্ঠা হওয়ার পথে আমরা আরেকটা অঙ্গীকার ছিল জনাব তারেক রহমানের। আমাদের প্রত্যাশার জায়গা সেটা হচ্ছে এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। আমরা এই দেশের মালিক, কোন রাজনৈতিক দল এই দেশের মালিক নয়। আমরা দেশের এই মালিকানা, এই হারানো মালিকানা আমরা জনগণের কাছে ফেরত দিতে চাই। আমরা যে বাংলাদেশের সব নির্মাণের স্বপ্ন দেখি, সে বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে আলোকিত বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হচ্ছে আমাদের আগামী প্রজন্মের জন্য, ওই আমার নাতির জন্য একটা নিরাপদ বাংলাদেশ। ওদের জন্য আমরা নিরাপদ একটা বাংলাদেশ করতে চাই। এইটা আমাদের গন্তব্য, এইটা আমাদের লক্ষ্য, এটা বিএনপির লক্ষ্য। আর সেই 31 দফার মধ্যে এই গন্তব্যের যাওয়ার পথ নির্মিত হয়েছে। 31 দফার কথা আপনারা শুনেছেন। এত কিছু আপনারা বলতে পারবেন না, তবে এইটুকু বলবেন আমরা মহিলাদের জন্য কি কি করতে চাই। মহিলাদের আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। প্রত্যেকটি মহিলাকে তার উপার্জনক্ষম করে গড়ে তুলতে চাই। আমরা নারী শিক্ষার প্রসার করতে চাই। আমরা নারী স্বাস্থ্যের উপর নজর দিতে চাই। এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি উপহার দেব। একজন ভালো মা ছাড়া ভালো জাতি গঠন করা সম্ভব নয়। সেই আমরা আমাদের মায়েদের স্বাস্থ্যে, মা এবং শিশু স্বাস্থ্য আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা একটা সুস্থ সবল জাতি গঠন করতে চাই। বিশেষ করে মায়েদের স্বাস্থ্যের দিকে আমাদের নজর বেশি থাকবে এবং এই স্বাস্থ্য সেবাটা আমরা একেবারে বিদেশে গর্ভবতী মায়েদের জন্য একেবারে সরকারের পক্ষ থেকে তাদের খাবারের সাপ্লিমেন্ট দেওয়া হয়, মানে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়, পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয় একদম অবধারিতভাবে প্রত্যেকটি গর্ভবতী মায়ের জন্য। মনে রাখবেন, আপনার পেটের মধ্যে যখন সন্তান থাকে, সেই সন্তানে আপনাকে তখন 1.5 গুণ খাবার খেতে হবে। আপনি যা খেতেন তার 1.5 গুণ খাবার আপনাকে গ্রহণ করতে হবে, কারণ ওই সন্তান আপনার কাছ থেকে খাদ্য সংগ্রহ করে। আপনি যা খান সেখান থেকে খাদ্য সংগ্রহ করে হচ্ছে আপনার সন্তান। সেই জন্য আপনার স্বামীদেরও বলি, দাদাদেরও বলি, তাই না, বেশি করে পুত্রবধূকে কিংবা হচ্ছে তা বেশি করে খেতে দিতে হবে, যাতে করে, এবং শাশুড়ি যারা আছে তাদেরকেও বলি, আপনার শাশুড়ি বউয়ের কলহের কথা তো আমরা জানি। এটা কিন্তু মানে আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, বউ শাশুড়ির লড়াই। এটার সিরিয়ালও আছে, একটা আছে না, হ্যাঁ, বউ শাশুড়ির যুদ্ধ। যাই, শাশুড়ির আছেন এখানে অনেকে। আপনার পুত্রবধূকে 1.5 গুণ যা খাচ্ছে তার 1.5 গুণ খাবার দিতে হবে আপনাকে, ওই আপনার নাতির জন্য। নাতিটা যাতে সঠিকভাবে স্বাস্থ্যবানভাবে পেটের মধ্যে বেড়ে উঠতে পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা বলেন? গর্ভ। একটা মায়ের গর্ভ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। এবং সেই সন্তানকে আপনাদের, যাই হোক, এই কথাগুলো খুব প্রাসঙ্গিক নয়। এই প্রাসঙ্গিক এই কারণে যে আমরা মা এবং শিশু স্বাস্থ্যের দিকে গুরুত্বের সাথে নজর দেব। আপনাদেরকে উপার্জন ক্ষমতা করে তুলব। যখন আপনি আপনার স্বামীর হাতে মাসে 15,000 টাকা তুলে দেবেন, তখন দেখবেন স্বামী প্রতিদিন সকালবেলা আবার আপনাকে সালাম করছে,
বিকালবেলা একবার স্নান করছে, আপনার দাম এমনি পরিবারের মধ্যে বেড়ে যাবে। কাজেই এটা কিভাবে করব? আমরা ঘরে ঘরে কুটির শিল্প করে তুলব। আপনারা বাড়িতে বসে টুপি বানাবেন, একা যদি পারেন একা, না পারলে সমিতির মাধ্যমে সমিতির গঠন করবেন। বিএনপি সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই গ্রুপকে সহজ শর্তে ঋণ দেবে এবং আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করে কেউ টুপি বানাবেন, কেউ নকশিকাঁথা বানাবেন, কেউ কেক বিস্কুট তো একাই বানাতে পারবেন ঘরের মধ্যে বসে। যদি একটা মাইক্রো ওভেন কেনেন তাহলে কেক বিস্কুট বানানো কোনো কঠিন কাজ নয়। আপনাদেরকে আমরা মাটির গহনা তৈরি করতে বলবো, শিক্ষা দেব। মাটির গহনার দাম অনেক বেশি, বিদেশে এটার চাহিদা অনেক বেশি। আপনারা গরম কাপড় তৈরি করবেন, গরমের সময় গরম কাপড় তৈরি করবেন, শীতের সময় বিক্রি করবেন। আমাদের চোখের সামনে প্রচার শহর, আর সেখানকার মহিলারা এই কাজ করে এবং তারা একেবারেই সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে। আমাদের চোখের সামনে উদাহরণ এই। হ্যাঁ, এবং এই মহিলারা আপনাদের নামে নামে ফ্যামিলি কার্ড হবে বলেছেন বক্তা, কোন একজন বক্তা বলেছেন ফ্যামিলি কার্ড হবে 4 জনের নামে, আপনি, আপনার স্বামী এবং 2টা সন্তান, সেই তাদের নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড মাসিক কিংবা 15 দিন অন্তর অন্তর নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আটা, তেল, লবণ, এই জিনিসগুলো অর্ধেক মূল্যে কিংবা যদি বিনামূল্যে, সেটা এখন বলতে পারছি না, অর্ধেক মূল্য হবে না বিনামূল্যে হবে বলতে পারছি না, অর্ধেক মূল্যে বা বিনামূল্যে আপনাদেরকে সরবরাহ করা হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এগুলো বিএনপির ওয়াদা, এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এগুলো বিএনপির একেবারে বাস্তবায়নযোগ্য পরিবর্তনের অঙ্গীকার। সেই কথাগুলো মায়েদেরকে বলবেন এবং আমাকে নির্বাচিত করলে এই আমাদের মহিলারা 50% বেশি মহিলা, সেই মহিলাদেরকে উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে রেখে এই সমাজের পরিবারের উন্নতি সম্ভব নয়, সমাজের উন্নতি সম্ভব নয়, দেশের উন্নতি সম্ভব নয়। আপনাদেরকে আমরা এই উন্নয়নের অংশীদার করতে চাই, আপনাদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একটা পুরুষ সমাজে যে অধিকার ভোগ করে, একজন মহিলা সমাজে সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে এবং অনেক সময় নিজের শরীরের উপরেও মেয়েদের অধিকার থাকে না। এই নিজের অধিকারটা আমরা সম অধিকার, পুরুষরা আবার রাগ করবে কিনা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই মেয়েদের একটা জীবন আলাদা, সত্তা আলাদা, তাদের আবেগ অনুভূতি এগুলো আছে, কিন্তু আমরা অনেক সময় পুরুষেরা মেয়েদের সেই আবেগ অনুভূতিকে আমরা গুরুত্ব দেই না। এবং এই আমরা আমাদের মায়ের জাতিকে সম্মান করতে জানি, শিখতে হবে। এরা হচ্ছে মায়ের জাত, যাদের পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সন্তান হিসেবে, একজন পুরুষ হিসেবে কিংবা একজন মেয়ে হিসেবে এই মায়ের জাতিকে যদি আমরা সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে না পারি, পরিবারের নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে যদি আমরা না নিয়ে আসতে পারি, আমাদের সমাজের উন্নতি সাধন হবে না। সেই বিশ্বাস থেকে শহীদ জিয়া মেয়ে থেকে শুরু করে খালেদা জিয়া, মহিলা মন্ত্রণালয় কে করেছে, শিশু মন্ত্রণালয় কে করেছে, যুব মন্ত্রণালয় কে করেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কে তৈরি করেছে, এই আপনাদের জন্য এগুলো তৈরি করেছেন শহীদ জিয়া এবং খালেদা জিয়া, আপনাদের উন্নতির জন্য। শুধু মন্ত্রণালয় দিয়ে উন্নতি হবে না, কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার এবারে দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান এবং তারই একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার এলাকাতে আমি এই কাজটি করতে চাই। আমি আমার এলাকার সমস্ত মহিলাকে স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে উপার্জনক্ষম করে তুলতে চাই। আপনারা নিজেরা চান তো? এই জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে, আপনাদেরও উদ্যোগ থাকতে হবে, আপনাদেরও উদ্যম থাকতে হবে, আপনাদেরও চেষ্টা থাকতে হবে। কারণ কোনোদিন পৃথিবীতে কোনো কিছুই চেষ্টা এবং পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো জিনিস কেউ অর্জন করতে পারে না।
এবং সেই আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পথে এই আমার এই অবহেলিত অনুন্নত পশ্চাৎপদ পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের কথা বলি। এই সাদুল্লাপুরের মতো এত নিম্নমানের অবকাঠামো, এত অনুন্নত অবকাঠামো বাংলাদেশের একটি উপজেলার মধ্যে আপনি পাবেন না। আমার মনের মধ্যে প্রচন্ড কষ্ট, যেই অবকাঠামো, এটা কি সাদুল্লাপুরের চেহারা? এটাই কি সাদুল্লাপুর? যে সাদুল্লাপুরে আমি জন্মগ্রহণ করেছি, একটি মাত্র রাস্তা, তাও এখন তীব্র যানজটের জন্য মানুষ চলাচল করতে পারে না। কোনো বাইপাস রোড নাই, কোনো অবকাঠামো নাই। দেখেন, বড় বড় নিজস্ব ব্যক্তিগত হলো কয়েকটা বিল্ডিং হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান, কোন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে নাই। এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমি যেখানে থাকবো, একটা ভালো খাবার হোটেল পর্যন্ত সাদুল্লাপুরে নাই। এখানে থাকে খাবো কি? এখানে তো আমার পরিবার, ওখানে বাড়িতে তারা দেওয়া থাকে, এয়ার থাকে। আমি এখানে থাকবো, খাবো কি? এটা আমার চিন্তা ধরে গেছে। এখন একটা ভালো হোটেল নাই, যেখানে যদি শামসুল বা খাবারটা যদি বাড়ি থেকে সাপ্লাই দিত, তাহলে হয়তো ভালো হতো। আমি জানি না, ওরা তো অনেক দূরে থাকে, ওরা কেমনি দেখি। সবচেয়ে কাছে থাকে শামসুল, আমারুল, এরা কাছে থাকে, সালামও থাকে না। আমার কিভাবে এটা এই চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি এই বিল্ডিং এ থাকবো, আমি চিন্তা নাই। আপনারা দায়িত্ব নেন, ঘরে ঘরে খুলে নেন ভাই। হচ্ছে যে এখানে একটা ভালো খাবার হোটেলও আপনি খুঁজে পাবেন, একটা ভালো চিকিৎসার জন্য ভালো হাসপাতালও খুঁজে পাবেন, একটা মা এবং শিশু স্বাস্থ্যের জন্য আলাদা কোনো কেন্দ্র খুঁজে পাবেন না। আমরা সেইগুলো প্রতিষ্ঠা করব। আমরা এলাকার উন্নয়ন দেখতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। এলাকার উন্নয়ন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি, কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। আমরা এলাকার মানুষ, এলাকার যুবকদের প্রত্যেক বাড়িতে যুবক আছে। বাংলাদেশে 4.5 কোটি এই যুবক আছে, যাদের মধ্যে শিক্ষিত 2.5 কোটি যুবক বেকার, তাদের কোনো কর্ম নাই। শিক্ষিত যুবকদের আমরা বেকার ভাতা দেব, তাদের আইসিটি ট্রেনিং দেব, তারা ইন্টারনেট শিখবে এবং বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা আউটসোর্সিং করবে। এবং এখন অনেক কি বলে বাজার, মানে অনলাইন শপ, আপনি অর্ডার করবেন এই মোবাইলের মাধ্যমে, আপনার বাড়িতে পণ্য চলে আসবে যা আপনি কিনতে চান। অনলাইন এটা দিয়েও ইনকাম করা সম্ভব। আমরা শিক্ষিত যুবকদের সেইভাবে ট্রেন করব, যাতে করে তারা সেই জিনিসগুলো শিখতে পারে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু দুই একটা কথা বলি, আমরা এমন শিক্ষাদান পদ্ধতি আমরা চালু করেছি, এই শিক্ষা দিয়ে একটা সক্ষম জাতি গঠন সম্ভব নয়। আমাদের দরকার একটা বেসিক, মানে একটা বেসিক এডুকেশন, তারপরে সবাই ভোকেশনাল এবং কারিগরি প্রশিক্ষণের মধ্যে চলে যাবে, যেখান থেকে উৎপাদন করা সম্ভব। ইনফরমেশন টেকনোলজির, কমিউনিকেশন টেকনোলজির মধ্যে শিখবে, সেগুলো দিয়ে আপনাদের সন্তানদের সেইভাবে আমরা প্রশিক্ষিত করে গড়ে তুলব, যাতে করে তারা বেকার না থাকে। এই যুবকদের আমরা সেটা উদ্যোক্তা করে গড়ে তুলব। মহিলারা, আমাদের মায়েরা আগে বাড়িতে আমাদের সবাই মুরগি পালতো না মায়েরা? আপনারা কি পালেন এখন বাড়িতে মুরগি? কেউ পালেন, সবাই পালেন না। কবুতর তো আমি দেখি না, গ্রামের কোনো বাড়িতে কবুতর পালতে দেখি না। কেন, কবুতর কি পালা যায় না? হাঁস মুরগি পাওয়া যায় না? হ্যাঁ, বাড়ির পাশে আঙিনাটা এমনি পড়ে আছে, ওখানে 2-4টা ফলের গাছ লাগানো যায় না? সবজি লাগানো যায় না? কাজ করেন না কেন? এই কাজগুলো করতে হবে। এইভাবে আমরা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলব। এই কথাগুলো ভোটারদের কাছে, মহিলা ভোটারদের কাছে বলবেন। এবং আগেই বলেছি যে আমরা বেহেশতের টিকিট আমরা দিতে পারবো না, বেহেশতের টিকিট দেওয়ার সামর্থ্য আমাদের নাই। এবং আমাদের ধর্ম সে কথা বলে না যে কাউকে আল্লাহ তাআলা বেহেশতের টিকিট বিক্রি করার মানে শক্তি দিয়েছে, যে ওই দলের সদস্য হলে কিংবা ওই দলের
কে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া যাবে এরকম কথা ধর্মগ্রন্থে লেখা নাই। এবং এই কথা যারা বলে তারা মানে একটা মিথ্যা কথা বলে মানে মানুষকে প্রতারিত করে, মানুষকে বিভ্রান্ত করে। কাজেই বেহেশতের টিকিট যদি যদি সত্যি সত্যি পাওয়া যেত তাহলে আমরা সবাই বেহেশতের টিকিট কিনতাম। কে বেহেশতে যেতে না চায় বলেন? কোন মুসলমান বেহেশতে যেতে চায় না? সবাই চায়। টিকিটটা যত উচ্চ মূল্যই হোক, যদি কেউ টিকিট দিতে চায় আমার জন্য একটা টিকিট দয়া করে সংরক্ষিত রাখবেন, আমি পরে আপনাদের টাকা দেবো, এই টিকিটটা আমাকে দিয়ে দেবেন। ঠিক কেউ যদি এসে বলে যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত কনফার্ম, তাহলে আমি আমার জন্য সেই টিকিটটা একটা নিয়ে রাখে দেবেন, তাহলে সেটা আমি আপনাদের কাছ থেকে পরে টাকা দিয়ে সংগ্রহ করব। এবং আপনাদের আমাকে নির্বাচিত করতে হবে আমার জন্য নয়, আপনাদের জন্য আমাকে নির্বাচিত করতে হবে। আপনাদের প্রয়োজন আমাকে নির্বাচিত করতে হবে। আপনাদের প্রয়োজন আছে এই এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের উন্নয়নের জন্য, মহিলাদের উপার্জনক্ষম করে গড়ে তোলার জন্য, মা এবং শিশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাকে আপনাদের প্রয়োজন আছে। সেই তাগিদ থেকে আমাকে নির্বাচিত করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে আমার জন্য আপনাদের যেতে হবে। এবং কেন আমাকে ভোট দেবেন সে কথা বললাম, কেন বিএনপিকে ভোট দেবেন সে কথা বললাম। সব শেষে বলি, আমি আপনাদের লোক, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আপনাদেরকে ভালোবাসি, আমার এলাকাকে ভালোবাসি, আমার এলাকার মানুষকে ভালোবাসি। আমার এই বয়সে জীবনের শেষ প্রান্তে এসে আমার প্রত্যাশা এবং প্রাপ্তির কিছু নেই। আমি আমার সর্বস্ব ছেড়ে দিয়েছি শুধুমাত্র একটি প্রত্যাশার জন্য, পূরণের জন্য। আমি আমার দুটো চাকরি ছেড়েছি। আমার চাকরিটি ছিল প্রফেসর মানে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি লেভেলের চাকরি। সেই চাকরি আমি ছেড়েছি এই রাজনীতির জন্য, বা ছাড়তে বাধ্য হয়েছি। টিএমএসএস এ উচ্চ বেতনে চাকরি করতাম, দল করতে গিয়ে সেটাও ছেড়েছি। আমার প্র্যাকটিস ছিল অনেক, বগুড়াতে 1 নম্বর ডাক্তার ছিলাম আমি, এবং রোগীর সংখ্যা দিয়ে ডাক্তারের নম্বর নির্ধারিত হয়তো। এক সময় বগুড়ার 1 নম্বর প্র্যাকটিশনার ছিলাম আমি। 70-80 থেকে 100 পর্যন্ত রোগী দেখেছিলাম কোনদিন। অনেক ইনকাম ছিল, সেই প্র্যাকটিসও আমি বিসর্জন দিয়েছি। সব শেষে আমি আমার পরিবারের সঙ্গেও পরিবারকে বিসর্জন দিয়েছি। এখন আমার আমার প্রিয় আদরের নাতি আছে। নাতি যাদের আছে তারা বুঝবেন, নাতিরা বোধহয় হচ্ছে যে সন্তানের চাইতেও মনে হয় দাদা দাদিরা বা নানা নারীরা, বিশেষ করে দাদা দাদির কথাই বলবো, কারণ তাদের সান্নিধ্যে থাকে তো। কারণ সন্তানের চাইতেও আমি বেশি আদর করি আমার নাতিদের। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই নাতিদের সঙ্গে আমি যদি চেষ্টা না করি তাহলে সেই নাতিদের সঙ্গে আমার দেখা হয় না। এটা একজন দাদার জন্য অত্যন্ত কষ্টের। আমি পরিবার বানিয়েছি আপনাদের, আমি পরিবার বানিয়েছি বিএনপিকে, আমি পরিবার বানিয়েছি আমার এলাকার মানুষকে। আপনারাই আমার পরিবার, এবং সেই বিবেচনার থেকে আমার জন্য আপনার হৃদয়ের মধ্যে, আপনাদের অন্তরের মধ্যে আমার জন্য একটা জায়গা রেখে দেবেন। এবং আমি আপনাদের মধ্যে থাকতে চাই, আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনাদের ভালোবাসার একজন সেবক হয়ে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, এবং আপনাদের এই সেবককে আপনাদের সেবা করার সুযোগ দিতে হবে। যদি সুযোগ না দেন তাহলে আমি আপনাদের সেবা করতে পারবো না। সেই নিবেদনটি আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে আমার এলাকার সমস্ত মহিলা পুরুষ নির্বিশেষে, যুবক নির্বিশেষে সব মানুষের কাছে আমি পরিষ্কার করে বলি, আমি টাকা দিয়ে ভোট করব না, টাকা দিয়ে আমি কোনো ভোট করব না। স্পষ্ট করে বললাম, যদি কেউ মনে করেন ডাক্তার সাদিক সাহেব টাকা দেবে কবে, তারপরে আমরা মাঠে নামবো, ওই আশাবাদ। কারণ আমার নিজের জন্য আমার এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি এখন আমার পেশায় ফেরত চাই, একটা এমপি যা ইনকাম করতো তার থেকে 7-8 গুণ বেশি টাকা, মানে সব একটা এমপি যা ভাতা পায় তার থেকে 7-8-10 গুণ বেশি টাকা আমি ইনকাম করতাম। সেটা ছেড়ে আমি এসেছি শুধুমাত্র আপনাদের কাজ করবো বলে, আপনাদের প্রয়োজন মেটাবো বলে। কাজেই
আমি টাকা খরচ করে আমি এমপি হব, এই আপনাদের নিজেদের গরজে আমাকে এমপি আপনাদের বানাতে হবে। তারপরে আপনারা আমাকে ধরবেন, কথা তো দিয়েছিলেন এই সমস্ত করবেন। 100% যা বলেছি 100% হয়তো হবে না, কখনোই কোনো কিছুই 100% খাঁটি জিনিস পৃথিবীতে একজনই ছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। তাছাড়া পৃথিবীতে 100% খাঁটি, আপনারা যে সোনার গহনা পড়েন এটা খাঁটি সোনা, খাঁটি সোনা দিয়ে কিন্তু গহনা তৈরি হয় না, ওর মধ্যে খাপ থাকতেই হবে। আগেই আমি যেগুলো বললাম হয়তো 100% পূরণ আমি করতে পারবো না, এটা সম্ভব নয়। তবে আমি যদি কিছু কাজ অবশ্যই দৃশ্যমান ভাবে আপনাদের জন্য করব এবং করার চেষ্টা করব। শুধু ভোট দিয়ে আপনারা সব আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেল এটা মনে করলে চলবে না, আমার সঙ্গে আপনাদের থাকতে হবে। আমাকে আমার প্রতিশ্রুতির কথা আমাকে বারবার করে স্মরণ করে দিতে হবে, আমার উপর চাপ থাকতে হবে, চাপ প্রয়োগ করতে হবে এবং আপনাদের আমার প্রতিশ্রুতি পালনের জন্য আমাকে সহায়তা করতে হবে এবং তাহলেই কেবল আমি আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো কিনা জানি না, শেষ করবো? হ্যাঁ, আচ্ছা কম দিন, 10 মিনিট দেরি করতে যাচ্ছে। তোমার আমার মা বোনের সাদুল্লাপুরে বাড়িতে রাজা মাস্টারের শামসুলের সালামের সাদিক ভাইয়ের ধানের শীষ শেষ করলাম। বক্তৃতা শেষ করতে দিচ্ছে না, বক্তৃতা শেষ করতে দিচ্ছে না কেন বলেন তো একটু? আমি বক্তৃতা দিতে চাই না কিন্তু শেষ করতে দিচ্ছে না। আমার এখনো আসে নাই। আমার এখনো এসে পৌঁছায় না, এই জন্য বক্তৃতা সারা আচ্ছা। তারপরে বাড়িতে যারা বলতেছিলাম ভোট চাবেন কিভাবে, ভোট চাবেন হচ্ছে আপনাদের যে লিস্টটা দেওয়া হয়েছে এখানে ছোট ছোট গ্রুপ করবেন। আপনাদের এলাকার মধ্যে কাজ করলেই হবে, এলাকার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার গ্রামে আপনি 2-3 মহিলা এবং তাদের কাছে সালাম দেবেন, অনুমতি নেবেন, বসবেন, কথা বলবেন, এই প্রার্থী কেন ভোট দেবে সেটা বলবেন। এবং যে আমি বললাম যে পৃথিবীর সমস্ত সম্পর্ক স্বার্থের সাথে যুক্ত। যদি মানুষ ভোট দিবে আমাকে যে তার স্বার্থ আমি রক্ষা করব, সেই কারণে মানুষ আমাকে ভোট দেবে। আগে তার স্বার্থের পূরণের কথাটা বলতে হবে। এবং এলাকাতে যখন যাবেন তখন আর একটা জিনিস মানুষের চাহিদা কি। শহীদ জিয়ার রাজনীতি ছিল হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য। আমরা সেই রাজনীতি করি। আমরা 100% শহীদ জিয়ার রাজনীতি ধারণ করতে পারি না, কিন্তু আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানও যে মানুষ এবং জনগণের জন্য রাজনীতির কথা বলেন। মানুষের চাহিদা কি, মহিলাদের চাহিদা কি, এলাকার চাহিদা কি, সেগুলো আপনারা দয়া করে যারা লিখতে পারেন দয়া করে নোট করবেন। মানুষ কি চায়, মহিলারা কি চায়, এইটা দয়া করে নোট করবেন, সেইটা আমাকে অবহিত করবেন, সেইটা অবহিত করবেন। এবং এইটা হচ্ছে যে প্রার্থীর কথা বলবেন, কেন প্রার্থীকে ভোট দিচ্ছে সে কথা বলবেন। এবং
কারো বিরুদ্ধে কোনো কিছু বলার কোনো দরকার নাই, কারো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে কোনো কিছু বলার দরকার নাই। সব সময় ইতিবাচক কথা বলবেন। যা মনে করবেন আমি ইতিবাচক শব্দ, এটা আপনাদের জীবনেও এই জিনিসটা প্রয়োগ করবেন। যেমন ধরেন সংসারে মানুষ না শুনতে পছন্দ করে না, এই না শব্দের প্রতি মানুষের একটা অ্যালার্জি আছে সবাই। আপনার স্বামী আপনাকে একটা বললো এই তোমাকে এই কাজটা করতে হবে, আপনি যদি তাৎক্ষণিক ভাবে বলেন যে না এই কাজ করা যাবে না, তখন স্বামীর মনের মধ্যে একটা কিংবা স্ত্রীর মনের মধ্যে একটা জেদ, অটোমেটিক জেদ চলে আসে। এইভাবে না করলে জিনিসটা না করারও কৌশল আছে। আপনি করতে চান না সে কাজটা, কিন্তু কৌশলে আপনাকে বলতে হবে হ্যাঁ তুমি যেটা বলছো এটা ভালো বলছো, কিন্তু আমার মনে হয় এইভাবে না করে এইভাবে যদি করা যায় তাহলে ভালো হয়। কাজে মানুষজনের কাছে এইরকম ইতিবাচক কথা নিয়ে মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ আপনার প্রার্থী যার কথা বলছেন উনি ভালো লোক, তবে আমার মনে হয় তুলনামূলক ভাবে তিনি বেশি ভালো, যে বেশি ভালো আমরা তার পক্ষে থাকবো, আমরা ভালোর পক্ষে থাকবো, আমরা সব মানুষের পক্ষে থাকবো, আমরা ন্যায়পরায়ণ মানুষের পক্ষে থাকবো, আমরা জনদরদী মানুষের পক্ষে থাকবো, জনবান্ধব মানুষের পক্ষে থাকবো। এই এবং যে মানুষের এলাকার সঙ্গে নারীর সংযোগ আছে তার পক্ষে থাকবে। এইভাবে মানুষের কাছে গ্রুপ ওয়াইজ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে এবং এর মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করার কাজটা করতে হবে। মানুষের হৃদয় জয় করার মধ্য দিয়ে সবকিছু জয় করা যায়। আপনি যদি মানুষের হৃদয় নেতা তারাই হয়, কর্তা তারাই হয় যারা মানুষের মন জয় করতে পারে। এবং আমি নেতা হতে আসিনি, কিন্তু আমি সেবক হতে এসেছি। আমি আপনাদের একজন আত্মার আত্মীয় হতে এসেছি। এইটা আমি জনগণের কাছে উপস্থাপন করবেন। নেতা হওয়া মানে নেতা কিন্তু নেতার সাথে কর্মীদের একটা ব্যারিয়ার থাকে, দূরত্ব থাকে, কিন্তু একজন সেবকের সঙ্গে একটা গভীর মানে যে সেবা নেয় তার একটা আন্তরিক গভীর সম্পর্ক থাকে, একটা বিশ্বাসের জায়গা থাকে। আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তারের কাছে কি চান, তাই না? এবং সেইটা আপনি এই ডাক্তার এবং রোগীর সম্পর্কের মধ্যে একটা বিশ্বাসের জায়গা থাকে, একটা আস্থার জায়গা থাকে, একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গা থাকে। সেই জিনিসটা স্থাপন করতে হবে। আপনারা যারা কথা বলবেন তাদেরকে আমরা তো চাইতে গিয়েছি, যারা দিবে তাদের কাছ সঙ্গে এই ধরনের সম্পর্ক স্থাপন করতে পারলেই কেবল আপনি তাদের মহামূল্যবান ভোটটা অর্জন করতে পারবেন। আপনারা অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনারা পারবেন তো? সেই আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস এইটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি পারি, আমি পারবো, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে সর্বক্ষেত্রে। আপনাদের সন্তানদেরকে শিখাবেন তুই পারবি, তুই পারিস, এই বিশ্বাস বোধ আপনার সন্তানের মধ্যে আপনার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার সন্তানের মধ্যেও সেই জিনিসটা সঞ্চারিত হবে। আমরা চাই একজন ভালো মা, একটা ভালো সন্তান, একটা ভালো পরিবার, একটা সুস্থ জাতি, একটা সমৃদ্ধ, উন্নত, আলোকিত সাদুল্লাপুর এবং অগ্রগামী সাদুল্লাপুর এবং পলাশবাড়ি, এটাই আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার সারথী হচ্ছেন, আমার সাথে পথ চলা মানুষেরা হচ্ছেন আমার মা এবং বোনেরা এবং আমার কন্যা সম যারা রয়েছেন তারা। তাদেরকে সাথে নিয়ে আগামীতে আমরা দল মত নির্বিশেষে, দল ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই, এই আমরা একসাথে পথ চলবো এই সাদুল্লাপুরকে এবং পলাশবাড়িকে উন্নতভাবে গড়ে তোলার জন্য। এই আশা প্রত্যাশা এবং আমার অঙ্গীকারের কথা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছি,
প্রায় 1 ঘন্টা হবে, 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলাম। হ্যাঁ, আপনাদেরকে বিরক্ত করেছি গরমের মধ্যে, হয়তো আরো কষ্ট দেব। এই কষ্ট ছাড়া কৃষ্ণ মেলে না, বুঝছেন? এই যে আপনাদের একটা উদাহরণ দিই আমি, পৃথিবীতে সবচাইতে কঠিন বেদনা কোনটা? গর্ভ বেদনা। একবার মেয়ে প্রথম গর্ভ হয়েছে, গর্ভ পরে মাকে বলছে তার এখন তো কবে জন্মগ্রহণ কবে কখন কোন সময় সন্তান ডেলিভারি হবে এটা দিনক্ষণ বলে দেওয়া যায়। এখন ও ঘুমাতে গেছে, যাওয়ার আগে মাকে বলছে যে মা, ওর যখন পেটে ব্যথা উঠবে তখন ডাকিস। এখন বলছে যে মা, তো টাকা রাখবে নয়, তুই ডাকিয়ে পাড়ার সব মানুষ তুই একটা বলবি, তাই না? পৃথিবীতে সবচেয়ে মানে হচ্ছে যে কষ্টকর জিনিস হচ্ছে গর্ভবেদনা। সবচেয়ে এই গর্ভবেদনার মধ্য দিয়ে এই পৃথিবীতে আপনি একটা সন্তানকে পৃথিবীর মুখ দেখান, আলোর মুখ দেখান, আর সন্তানের পিতারা কিন্তু এই গর্ভবেদনা কি জিনিস এইটা সে তারা কেউ পায় না। একটা সন্তানকে জন্ম দেওয়ার যে কত কষ্ট মায়ের, এটা কিন্তু পুরুষ মানুষরা টের পায় না। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, বাড়ির সামনে একটা বিল আছে, সত্যি গল্প বলছি, সত্যি গল্প, বানানো নয়। ওখানে কয়েক ঘর মুচি থাকতো। হঠাৎ করে দেখা গেল মুচি জোরে জোরে চিল্লাচ্ছে, রাত্রিবেলা তো আওয়াজ বেশি আসে, হাউমাউ করে কাঁদতেছে আর চিল্লাচ্ছে। মানুষ মনে করছে কি জানি বিপদ হয়েছে, লোকজন সব ছুটে গেল ওর বাড়ির কাছে। কেন কি হয়েছে তোর এরকম হাউমাউ করতেছিস, কাঁদতেছিস আর চিল্লাচ্ছিস কেন? মোর বউ পেটে ব্যথা উঠছে, ওটাও সহ্য না করতে পারে, মুই হল এটার জন্য দায়ী। মানে ভগবানের কসম আর এমনি কাম করতাম না, ভগবানের কসম মুই হল এটার জন্য দায়ী, ভগবানের কসম এগুলা কাম আর মুই করবেন। আমার মোর বউয়ের যে কষ্ট, পরে 1 বছর পরে আবারও দেখি হয়েছিল, একই কাম আবারও করছে। এই গর্ভবেদনা হচ্ছে পৃথিবীর একটা কষ্টতম বেদনা, এবং সমস্ত ভালো কাজের, ভালো সৃষ্টির পিছনে কিন্তু একটা বেদনার ইতিহাস থাকে। প্রত্যেকটা ভালো কাজ সৃষ্টির পিছনে একটা বেদনার ইতিহাস থাকে। কাজে আপনাদের যে কষ্ট দিচ্ছি আমি, কষ্টের ইতিহাস একটা ভালো কিছুর জন্য আপনারা এই কষ্টটুকু আপনাদের কাছে করতে হবে, আমার জন্যে, আমার এলাকার মানুষের জন্য, আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।